আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। দর্শক, ২১শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। ধন্যবাদ। আজকে একটি সংবেদনশীল বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনি জানেন, যদিও অনেকে দাবি করে যে পলিটিক্যাল সিচুয়েশন অথবা ভূ রাজনৈতিক পরিস্থিতি অর্থনীতির সাথে সম্পর্কিত নয়, আমি আপনার মতামত জানতে চাইব বিশেষ করে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে। ৫ই আগস্টের পর থেকে কিন্তু আমরা দেখছি ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে। ট্রান্সশিপমেন্ট বাতিল করা হলো, অশুল্ক বাধা তৈরি হলো, সরকারের লেভেল থেকে চেষ্টা করা সত্ত্বেও মিটিং করা যায়নি অথবা কোনো ধরনের তৎপরতা কিন্তু কোনো সাফল্য হয়নি অথবা সফলতা পায়নি। আমার প্রশ্ন হচ্ছে, কাঁচামাল নির্ভরতা চীনের পরে সবচেয়ে বেশি হচ্ছে ভারতের উপর। ভারতের একটা মার্কেট যদি আমাদের জন্য বন্ধ হয়ে যায় অথবা কাঁচামালের বাজারও যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশ কি সার্ভাইভ করতে পারবে? ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে আমাদের যে ইন্ডিয়ার সাথে তো আমাদের বরাবরই সম্পর্ক ছিল, যেমন স্বাধীনতার যুদ্ধের সময়ও কিন্তু ভারতই প্রথম আমাদের অন্যতম দেশ, তারা যা আমাদের সাপোর্ট করেছিল। সো এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু তারা আমাদের চারদিকে, আমাদের বলা যায় তিন দিকে আমাদের তারা, সো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা অনেকাংশে তাদের উপর বিভিন্নভাবে ডিপেন্ডেন্ট এবং তারাও আমাদের উপর অনেক কিছুতেই, যেমন পশ্চিমবঙ্গ বা কলকাতার অর্থনীতি কিন্তু আমাদের উপর অনেকাংশে নির্ভর করে তাদের। এটা আপনারাও দেখেছেন বিভিন্ন টিভিতে যে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলকাতা বা শপিং মলগুলোতে আসলে বেচাকেনা কম, আমাদের এখানে ট্যুরিস্ট প্রচুর যায় বিভিন্ন চিকিৎসার জন্য, শুধু কলকাতা না বিভিন্ন যায়, সেটাও তারা কিছুটা নেগেটিভ এখন। সো আমরা মনে করি যে আসলে এই রাজনৈতিকভাবে যেটা বলা হয় যে যদি অন্য কোনো দেশের উপর আমরা আসলে নির্ভরশীল না হয় আমাদের জন্য ভালো, সেটা রাজনৈতিক ক্ষেত্রেও হতে পারে বা অর্থনৈতিক ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যেহেতু পার্শ্ববর্তী দেশ, আমাদের তিন দিকেই তারা বড়, আমাদের থেকে অনেক বড় দেশ, তারা অর্থনীতি, গ্লোবাল অর্থনীতিতেও তারা বিশাল একটা জায়গা দখল করে আছে। সো আমরা তাদের উপর নির্ভরশীল অনেকাংশে, এবং র মেটেরিয়ালস বলেন, যে আপনি যেটা বলেন চায়নার পরে আমরা তাদের উপর নির্ভরশীল, এবং ট্রান্সশিপমেন্ট 5 তারিখের পরে যেটা বলেন যেটা বন্ধ করে দিয়েছে। আমি অন্যান্য একটা চ্যানেলেও এটা নিয়ে একটা টকশোতে অংশগ্রহণ করেছিলাম, বলেছিলাম অনেক। সো আমরা বলেছিলাম যে ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও আমাদের দেশে প্রভাব পড়বে না, আমরা আমাদের লোকাল এয়ারপোর্টগুলো সেইগুলোকে কাজে লাগালে, এবং মোটামুটি সরকার সেই জায়গায় কিন্তু একটু সফল। আমরা কিন্তু লোকাল এয়ারপোর্টগুলোকে কাজে লাগাচ্ছি আস্তে আস্তে। তবে হ্যাঁ, ট্রান্সশিপমেন্ট বন্ধ হলে আমরা কিন্তু কাঁচামাল যে ভারত থেকে আমদানি বন্ধ করে দিয়েছি সেটা না, কারণ আমরা অনেকাংশে আপনি যে বলেন তাদের উপর নির্ভরশীল, এবং আমাদের তাদের বিভিন্ন লেভেলের কর্মচারী এখানে এসে কাজ করেন, আমরা তাদের দ্বারা বেনিফিটেড হই। সেটাও একটা পোশাক শিল্প সহ বিভিন্ন জায়গায় তাদের এক্সিকিউটিভ এখানে কাজ করেন, সেটাও একটা বিশাল একটা। তাহলে কি আমি বলতে পারি যে এই ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, এর সাথে অর্থনীতিও জড়িত এবং আপনারা ব্যবসায়ের দিন শেষে সাফার হবেন যে কোনো সম্পর্কের অবনতির জন্য? এক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখন দুই দেশের দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের ব্যবসায়িক যে দৃষ্টিভঙ্গি কোন দিকে যাচ্ছে? আপনাদের এখানে ব্যবসায়ের ক্ষেত্রে কোনো ধরনের থ্রেট তৈরি হচ্ছে কিনা? না, ব্যবসায়িক ক্ষেত্রে এখন কোনো ধরনের থ্রেট আমরা পাইনি। এখন আমরা তো বলবো যে পরনির্ভরশীলতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, সেটা চায়না হোক, ইন্ডিয়া হোক, সবার থেকেই। আমরা আস্তে আস্তে ইম্পোর্ট এক্সপোর্ট করছি। আমরা 80% পোশাক শিল্প আমাদের রপ্তানি হচ্ছে, চিংড়ি শিল্প সহ বিভিন্ন পাদুকা শিল্প এখন এসেছে, আমরা রপ্তানি করছি। কয়েকদিন আগে সিরামিক এক্সপো হলো, সেখানেও খুব সুন্দরভাবে আমরা দেখলাম, সেটাও এক্সপোর্ট করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু আমাদের রপ্তানি কিন্তু রপ্তানি কমছে। এখন আমাদের রপ্তানি শুধু রপ্তানি খাত না, আমাদের আমদানিও করতে হবে, আমদানির উপরও নির্ভর করতে হবে। এটা থেকে আমাদের বের হতে হবে। হ্যাঁ, শুধু রপ্তানির উপর নির্ভরশীল করলে কিন্তু আমরা আসলে যে অর্থনৈতিক যুগ আসছে সেটা টিকতে পারবো না। সো আমরা মনে করি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেটা, ইন্ডিয়া যেহেতু আমাদের তিন দিকেই ইন্ডিয়ার সাথে আমরা জড়িত, আমরা মনে করি রাজনৈতিক হস্তক্ষেপ যাতে ইন্ডিয়া না করে সেই ব্যাপারে আমাদের নিশ্চিত হতে হবে। সেটা আমরা মনে করি আমরা কারো উপর নির্ভর করব না, আমরা আমাদের নিজেদের দেশ, আমরা নিজেরাই সেটা পরিচালনা করবো, আমাদের কারো হস্তক্ষেপ এখানে কামনা করবো না। তবে হ্যাঁ, অর্থনৈতিক ক্ষেত্রে যদি বলেন, আমরা মনে করি যেহেতু তাদের সাথে আমাদের স্বাধীনতার পর থেকেই অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে আমাদের পোর্ট সহ বিভিন্ন আমাদের কাঁচামাল আমদানি সহ, আমরা যেহেতু আমরাও ওখানে আমাদের ট্যুরিস্ট যায়, আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমরা নির্ভরশীল কিছুটা। সো আমরা মনে করি সেই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক যেই সম্পর্ক বা করিডোর সেটা, এবং আমাদের উপদেষ্টা মহোদয় আপনি দেখেছেন অর্থপ্রণালী বলছেন যে অর্থনৈতিক ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক আমরা স্থাপনের চেষ্টা করছি। তো অর্থনৈতিক ক্ষেত্রে যাতে এটা কোনো সমস্যা না হয়, ব্যবসা বাণিজ্য
শিল্প খাত সহ সকল কিন্তু আমদানি রপ্তানির উপর যাতে কোনো রকম নেতিবাচক প্রভাব না সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি অর্থ উপদেষ্টার কথা বললেন, অন্তর্বর্তী সরকার অবশ্যই স্বল্পমেয়াদী সময়ের জন্য থাকেন, সেই ক্ষেত্রে নির্বাচিত সরকার যদি আসে তাদের জন্য এই বিষয়টি চ্যালেঞ্জ হতে পারে কিনা, এবং এখন থেকে কি প্রস্তুতি নেওয়া উচিত দেশের ব্যবসায়িক যে ব্যালেন্স রয়েছে সেটা ঠিক রাখার জন্য, আপনার সবকিছু মিলে স্থিতিশীল রাখার জন্য? হ্যাঁ, আমরা মনে করি যে সামনে একটা ইলেকশন, আমরা আশা করব ইলেকশন হবে অন টাইমে এবং নির্বাচিত গভর্নমেন্ট আসবে তারা, আমরা মনে করি আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল 5 তারিখের আগে পরে, আপনি দেখেছেন ব্যাংকিং খাত, এখানে প্রচুর সমস্যা, শিল্প খাতে একটা নতুন স্ট্রাকচার দাঁড় করানো, বিনিয়োগ আনার জন্য ব্যবসা বান্ধব যে পরিবেশ, ওয়ান স্টপ সার্ভিস আমরা যেটা দীর্ঘদিন বলছি, কাগজ কলমে না, সেটা প্র্যাকটিক্যালি বাস্তবায়ন হবে, হয়রানি মুক্তভাবে যাতে ব্যবসা করতে পারে, ইতিবাচক একটা শিল্প খাত তৈরি করা যায়। এখানে 50 বছর উপরে আমাদের স্বাধীনতা হয়েছে, কিন্তু আমরা হয়রানি মুক্তভাবে ব্যবসা করতে পারিনি। আমাদের পোর্ট সহ যেইভাবে আমাদের বিভিন্ন যেই সমুদ্র স্থাপনা পোর্ট আছে সেইগুলোকে কিভাবে দ্রুত কাজ করা যায়, মাল খালাস করা যায় দ্রুত হয়রানি মুক্তভাবে, এই জন্য তো আমরা কিছু উদ্যোগ দেখেছি, ডিপি ওয়ার্ল্ড সহ আরো কয়েকটা এবং উদ্যোগ ব্যাংকিং খাতটাকে সুন্দর করে সাজানো, এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না, কর্মীরাও লোন দিবে ভেবে চিন্তে, এখানে একটা স্ট্রাকচার থাকবে যেখানে অনিয়ম কোনো হবে না, দুর্নীতি হবে না। সেই রকম একটা যদি নতুন সরকার থেকে প্রথম থেকেই যদি তারা উদ্যোগ নেয় যে এই যে মিস্টেকগুলো আমরা আমাদের 50 বছরে এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে 5 তারিখে আগে যেই সমস্যাগুলো আমরা দেখছি, এইগুলো নিয়ে তারা যদি একটা পরিকল্পনা করে প্রথম থেকে এবং সেই পরিকল্পনা শক্তিশালীভাবে তারা কাজ করে, আমরা মনে করি যে আমরা সামনের দিনগুলোতে সুন্দর একটা বাংলাদেশ আর পাবো। এই প্রশ্নে আরেকটা অংশ ছিল যে ভারতের সাথে সম্পর্ক ভালো হওয়া নিয়ে আপনি আশাবাদী কিনা নির্বাচিত সরকার আসলে, কারণ ভারতের আপনি জানেন যে একটি বক্তব্য ছিল যে নির্বাচিত সরকার আসলে আসলে তখন সম্পর্ক ভালো হবে। আপনার কি মনে হয় নির্বাচিত সরকার আসলে ভারতের সাথে সম্পর্ক এখনকার চেয়ে উন্নতি হবে? আমরা আশাবাদী যে অবশ্যই যদি নতুন গভর্নমেন্ট আসে সেই ক্ষেত্রে আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে আমাদের যেহেতু আমাদের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক আপনারা জানেন, ডিপলি আমরা একে অপরের সাথে আসলে বাণিজ্য নির্ভরশীলতায় আছি। সো আমরা মনে করি নতুন সরকার অবশ্যই আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করবে, অর্থনৈতিকভাবে যাতে আমরা আরও ব্যবসা বাণিজ্য সহ আমদানি রপ্তানি সহ কাঁচামাল আমদানি পারস্পরিকভাবে যাতে আমরা আরো ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে পারে দুই দেশের মধ্যে, সেটা নিয়ে তারা কাজ করবে। আচ্ছা, সেই প্ল্যাটফর্ম নিয়ে তারা কাজ করবে, তাদের একটা মানে অন্যতম এজেন্ডা হবে এটা আমরা মনে করি। জি, আপনি জানেন যে জাপানের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট EPA এটি খসড়া চূড়ান্ত হয়েছে, যেটি চুক্তি হতে পারে আগামী মাসে। এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে অনেকগুলো পণ্য এক্সপোর্ট করার পসিবিলিটি তৈরি হতে পারে এবং জাপানি পণ্য আসবে। এটি যদি সই হয়ে যায়, বাংলাদেশের সাথে তো অন্য কোনো দেশের বাণিজ্য চুক্তি নাই ওইভাবে, এটি বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিবে কিনা? হ্যাঁ, মুক্ত বাণিজ্য অর্থনীতি নিয়ে আমরা অনেক কথা বলেছি, এই প্ল্যাটফর্মে কথা বলেছি, যে একটা ভালো পদক্ষেপ আমরা মনে করি। জাপান বিশ্বের অর্থনৈতিক একটা পরাশক্তি আপনারা জানেন, এবং স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশকে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে এবং অবকাঠামোগতভাবে তারা সহযোগিতা করে আসছে। আমাদের অন্যতম উন্নয়ন অংশীদার তারা, আমরা মনে করি যে বাণিজ্য উপদেষ্টা মহোদয় যে চুক্তিটা করেছেন আমরা খুবই আশাবাদী। এখানে প্রায় 7,000 চুক্তি এখনো হয়নি, চুক্তি হবে, হবে, হ্যাঁ খসড়া চূড়ান্ত নেক্সট মান্থ এটা হওয়ার কথা। এখানে মনে হয় 7,000-এর উপরে পণ্য আমরা আমদানি করতে পারবো, রপ্তানি করতে পারবো। আর আমাদের থেকে তার মানে 1,000-এর উপরে পণ্য তারা রপ্তানি করতে পারবে। সো এটা একটা ভালো পদক্ষেপ। আমরা মনে করি যে সেটা শুধু কাগজ কলম না, যেটা বাস্তবভাবে এটা প্রয়োগ হয়। আগামী মাসে যেহেতু চুক্তি হলে আমাদের সাথে জাপানের ব্যবসা বাণিজ্য আরও বাড়ে, সেক্ষেত্রে আমাদেরও উচিত প্রোডাক্ট ডাইভার্সিটি কীভাবে পণ্য বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করা, কারণ আমাদের তো এত পণ্য নেই। সো আমরা মনে করি এটা ভালো পদক্ষেপ, যেহেতু জাপান বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি, আমাদের সাথে তাদের ব্যবসা বাণিজ্য বাড়বে, আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে, এবং আমরাও মনে করি যে আমাদের শুধু রপ্তানির উপর নির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে হবে, আস্তে আস্তে আমদানি বাড়াতে হবে, সেই ক্ষেত্রে আমাদের পণ্য বাড়াতে হবে। সো আমরা মনে করি এই চুক্তিটা কার্যকর হলে আমরা ব্যবসায়ীরাও এটা সুযোগ সুবিধা নিতে পারবো, সাথে সাথে জাপান এখানে আসবে, বিনিয়োগ করবে, বিনিয়োগ বাড়বে, জাপানি বিনিয়োগ, সেটা আমাদের দেশের জন্য ভালো হবে, যেটা আমাদের এখন দরকার সবচেয়ে বেশি, যেটা বিনিয়োগ। আর হলো আমদানি রপ্তানি নির্ভরশীলতা, একক নির্ভরশীলতা বের হয়ে আমদানি নির্ভরশীলতা। আচ্ছা, এক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমদানি যদি আমরা বাড়াই,
আমদানি বেশি হলে তো আমাদের যে ফরেন ডলার কারেন্সি এফসিওয়াই বলে সেটি চলে যাবে। এক্ষেত্রে আমাদের যে ট্রেড ব্যালেন্স রয়েছে সেটা ইমব্যালেন্স হয়ে যাবে না, কারণ সবাই তো আসলে এক্সপোর্টটা থেকে প্রসিড পায়, সেটাই দেশের অর্থনীতিকে ধরে রাখে। এফসিওয়াই আপনি যেটা বলেন যে আমাদের রেমিটেন্সও বাড়ছে, এই সরকার আসার পর থেকে রেমিটেন্স আপনারা জানেন, আপনি একটু আগে খবর বলছিলেন রেমিটেন্স অনেক বাড়ছে, এটা একটা ভালো পদক্ষেপ। এক্সপোর্ট থেকেও সরকার পাচ্ছে এক্সপোর্ট। সো আমরা মনে করি সেটা ব্যালেন্সের জন্য এটা সরকারকে কাজ করতে হবে। আসলে ডলারের উপর এখন নির্ভরশীলতা কমাতে হবে। বিভিন্ন দেশ যেমন জাপানের সাথে যদি আমরা জাপানের মুদ্রায় ব্যবসা করতে পারি সেটা একটা ভালো পদক্ষেপ হবে। সো আমরা মনে করি প্রত্যেকটা দেশের যেই দেশ আছে তাদের সাথে তাদের মুদ্রার সাথে যদি আমরা কাজ করতে পারি, সাথে সাথে আমাদের ডলারের রিজার্ভ তো বাড়ছে, কিছুটা ব্যালেন্স এখন না বাড়লেও আমরা মনে করি ডলারের রিজার্ভ বাড়াতে হবে। রিজার্ভ বাড়ানোর জন্য সরকারকে যেই সব পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নিতে হবে। আমাদের কেন্দ্রীয় ব্যাংকে পলিসি তৈরি করতে হবে যাতে আমরা ডলারের সরবরাহ অ্যাভেলেবেল থাকে, আমরা সেই আমদানিটা করতে পারি। কীভাবে পলিসি করলে সেটা আমাদের অ্যাভেলেবেল ডলার থাকবে, আমরা আমদানি বাড়াতে পারবো, সেটা সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকে কাজ করতে হবে। জি, আমরা আশা করি কেন্দ্রীয় ব্যাংকে এই ব্যাপারে অবশ্যই দেশের ব্যালেন্স অফ পেমেন্ট সবকিছু মাথায় রেখে, ট্রেড ব্যালেন্স মাথায় রেখে এটি করবে। আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। এখন যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম পোশাক শিল্প খাত নিয়ে এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর সঙ্গে। দর্শক, এখন নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। সালাউদ্দিন ভাই, এখন যদি বলতেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেখেছি। ট্রাম্প ট্যারিফ যখন আসলো, মানে ট্রাম্পের রেসিপ্রোকাল শুল্ক, পাল্টা শুল্ক, তখন আমরা ধরে নিয়েছিলাম আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজে আছি, দেশের রপ্তানি বেড়ে যাবে, অর্ডার এখনই আসা শুরু হবে, কিন্তু হয়েছে উল্টো চিত্র। জাপানের ব্যাপারেও আমরা চিন্তা করছি যে জাপানের সাথে বাণিজ্য চুক্তি হলে বাংলাদেশের অপার সম্ভাবনা তৈরি হবে, কিন্তু সবসময় হয় উল্টো। বাংলাদেশের সাথে এরকম কেন হয়, এবং টানা 4 মাস যাবৎ রপ্তানি কেন নিম্নমুখী, কমছে কেন? আপনি ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে আমরা তো ট্রাম্প শুল্কের পরে আমরা 20% হওয়ার পর আমরা বলছি 500 দেশ থেকে কম হয়, আমাদের একটা অ্যাডভান্টেজ। কিন্তু পরবর্তীতে আপনারা জানেন যে আমাদের একটা নেতিবাচক হয়তো বার্তা বাইরে চলে গেছে যে একটা ইলেকশন হবে, ইলেকশনের আগে আনসার্টেনিটি থাকবে। সো বায়ারও কিন্তু অর্ডারগুলো যতটুকু দেওয়ার কথা ততটুকু দেয়নি। সো তারা মনে করছে যে পরিবেশ এখন একটু থাকবে, সেই কারণে তারা হয়তো সময় মতো মালটা ডেলিভারি পাবে না। তারা যে বাইরে চলে গেছে তা না, হয়তো ইলেকশনের পরে তারা আবার পুরোপুরি অর্ডার দিবে। এখন তো বাইরে জানে যে ইলেকশনের ডেট ঘোষণা করা হয়েছে, তাহলে কি এখন এটা রিঅ্যাকশনটা চেঞ্জ হচ্ছে না? আশা করি, আমরা তো মেসেজ দিচ্ছি। আর আরেকটা আমাদের অভ্যন্তরীণ অনেক ব্যাপার, যেটা বলেন রপ্তানি কমে যাচ্ছে, যে আমাদের আসলে যেটা আমরা বলি যে ব্যাংকের সাপোর্টটা পাচ্ছি না, আসলে গার্মেন্টসে তারা ভালো সাপোর্ট দিচ্ছে না। ব্যাংকিং খাতও এখানে সমস্যাগ্রস্ত, কিন্তু যেটুকু সাপোর্ট পাওয়ার কথা সেটাও হচ্ছে না। এবং আমরাও তো যেমন আপনি ধরেন ইলেকশনের এই সময় অর্ডার পাচ্ছেন অনেকে, 2-3 মাস যদি একটা স্যালারি সাপোর্ট পেতাম তাহলে হয়তো অনেক প্রতিষ্ঠান বেঁচে যেত, সেইগুলো তো পাচ্ছি না। এবং সাপোর্টটা কি ব্যাংক থেকে আপনি বলছেন? হ্যাঁ, মানে সরকার যদি আমাদের একটা ফান্ড দিত, যে একটা সফট একটা লোন, যে প্রতিষ্ঠান বন্ধ করার দরকার, অনেক প্রতিষ্ঠানের মধ্যে বন্ধ হচ্ছে আরো। সো যেহেতু অর্ডার নেই, আমরা 2-3 মাস একটা সাপোর্ট দিলাম, এটা পরবর্তী আপনি দিয়ে দিন। সো আরেকটা জিনিস হলো গ্যাস সংকট, যেটা বললেন, গ্যাস তো একেবারে গাজীপুর সহ নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় মালিকরা একেবারে হতাশ হয়ে পড়ছে। তারা যেই পূর্ণ পিএসএ পাওয়ার কথা গাজীপুর এরিয়ায়, সেখানে তারা 6-7 এরকম পাচ্ছে, যেটা খুবই কম। সেখানে তাদের ধরেন উৎপাদন কমে গেছে 30-40%। সেই উৎপাদন কমের ফলে তারা আর স্যালারি ট্যালারি দিয়ে কুলাতে পারছে না, খরচ অনেক বেড়ে গেছে। বিদ্যুৎও পাচ্ছে না, বিদ্যুৎও সঠিক পাচ্ছে না। এবং এই বিষয়ে যে ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিল্প খাত কীভাবে চালাবে, আমরা তো কোনোভাবে চলে যাচ্ছি, সেটা নিয়েও আসলে কোনো রকম পরিকল্পনা। আচ্ছা, বর্তমান পরিকল্পনায় কোনো ত্রুটি থাকতে পারে কিনা? এই যে গ্যাসের যে সংকট, 50% সরবরাহ কমে গেছে, অনেক বিশেষজ্ঞরা বলছেন যে সার খাতে গ্যাসের সরবরাহটা বেশি দেওয়ার কারণে আপনারা শিল্প খাতে পাচ্ছেন না। এটা আসলে বর্তমান পরিকল্পনায় কোনো ধরনের ভুল কিনা, আসলে এটা রিথিঙ্ক করার কোনো অপশন আছে কিনা? আসলে আমরা মনে করি যে আমাদের জ্বালানি যে সংকট নিয়ে আমরা অনেক কথা বলি, বরাবরই বলছি, কিন্তু এটা সমাধান হচ্ছে না। এবং এই যে যেটা বললাম আমি, এটা নিয়ে কোনো পরিকল্পনা যা হবে সেটাও কিন্তু হচ্ছে না, যে আমাদের পরবর্তী প্রজন্ম শিল্প খাত চালাবে।
আগেই কিন্তু আমরা সেবা খাতে চলে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু আসলে ইউরোপ আমেরিকা যদি আপনার ইতিহাস থেকে দেখেন, তারা শিল্প খাত থেকে কিন্তু সেবা খাতে গেছে। আমাদের আগে শিল্প খাত বাড়াতে হবে, এক্সপোর্ট বাড়াতে হবে। আমি খালি বলি নাই যে আমদানি, আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে, রেমিটেন্স বাড়ছে, সাথে সাথে আমাদের আমদানি নির্ভর থেকে সরে আসতে হবে, আমি যেটা বলেছি। সো আমাদের আসলে এই ব্যাপারগুলো যে একটা পরিকল্পনা, সামনে জ্বালানি খাত আমরা কিভাবে ইমপ্রুভ করব, জ্বালানি খাতের সংকট কিভাবে কাটাবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিল্প খাত কিভাবে চালাবে, এটা নিয়ে আমি আসলে কোনো পরিকল্পনা কোনো সরকারের সময় দেখছি। জি, এবং আরেকটি বিষয় আপনি এই অনুষ্ঠানে আলোচনা করেছিলেন যে বন্ধ কারখানাগুলো খুলে দেয়া হোক, এক্ষেত্রে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সুযোগ তৈরি হবে। এই বন্ধ কারখানাগুলো চালুর ব্যাপারেও কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখছি না, একমাত্র বেক্সিমকো নাসা গ্রুপ ছাড়া আমরা কিন্তু অন্য কোনো ধরনের অগ্রগতি দেখছি না। কেন এটি হচ্ছে না, চালু করা হচ্ছে না কেন? হ্যাঁ, আমরা কিন্তু বরাবরই বলি যে অপরাধী যদি করে ফাইন্যান্সিয়াল সেক্টর, অবশ্যই তাদের শাস্তি আওতায় আনতে হবে দৃষ্টান্তমূলক। তবে কোনো প্রতিষ্ঠান এবং কোম্পানি বন্ধ হলে সেখানকার শ্রমিক বেকার হয়, ব্যাংক টাকা পায় না, আশেপাশে দোকানপাট থেকে সবই বন্ধ হয়ে যায়, নির্ভরশীল অনেকে এখন প্রত্যক্ষ পরোক্ষভাবে। সো আমরা বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা কিছু দিয়েছে, তারা কয়েকটা শিডিউল ব্যবস্থা করে দিয়েছে। তো আমরা মনে করি এখনও সংকট আছে, এখনও 3 মাস পরে আসলে এখানে কিস্তি না দিলে আপনার এখন অ্যাসেস হয়ে যাচ্ছে, আগে যেটা ছিল 6 মাস। কারণ আমাদের দেশের প্রেক্ষাপট বুঝতে হবে, আমাদের দেশে ব্যবসা করতে গেলে অনেক প্রতিবন্ধকতা আসে এখানে। সো এখানে এত তাড়াতাড়ি যে তারা আমরা ঋণ পরিশোধ করে দেবো, এখানে যে সবাই ঋণ দিতে চাচ্ছে না তা না। অর্থনীতিবিদরা বলেন যে, বরাবরই বলেন যে শাস্তি দিয়ে এই ঋণগুলা মানে ফেরত আনতে হবে ব্যাংকে, টাকা যারা যারা ঋণ নিয়েছে। এখানে সবাই কিন্তু পরিস্থিতির শিকার অনেক ব্যবসায়ী। কারণ আমাদের যে প্রতিবন্ধকতা, এটা আসলে যেই সুদ হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ, আপনারা জানেন, বিভিন্ন ঘুষ বাণিজ্য, এখানে বিভিন্ন সংকটের ব্যবসা এটা থাকে। যে এত কিছু ট্যাকেল দিয়ে যে ব্যবসা করছে, এখানে বরাবরই মানে সুস্থভাবে তারা ঋণ দিয়ে পরিশোধ করে রেগুলার ব্যবসা করবে, এটা ডিফিকাল্ট হয়ে যায়। জি, কুইকলি একটা ক্ল্যারিফিকেশন চাচ্ছি। আপনার যে বাংলাদেশ ব্যাংক থেকে স্পেশাল সার্কুলার দিয়ে বলা হলো যে প্রথমে 2 বছর গ্রেস পিরিয়ড দেয়া হবে দুর্দশাগ্রস্ত কোম্পানিগুলোকে বিশেষ সুবিধার জন্য। আপনি যেটি বললেন 3 মাসের মধ্যে সাবস্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, এটি কি 2 বছর পরের ঘটনা বলছেন, নাকি আসলে এখন এরকম কোনো কেস দেখেছেন? এটা বর্তমানে মানে এটা হয়তো বা এক্সিস্টিং, মানে নতুন স্কিমে না। হ্যাঁ, এটা ব্যবসায়ীরা বলছে, সবগুলো সংগঠন থেকে বলা হচ্ছে, আমরা বলছি যে 6 মাস এটা আবার করে দেওয়া হোক। আচ্ছা, কারণ এখন যে পরিস্থিতি আপনারা জানেন, একটার পর একটা সংকট আমাদের দেশে, জাতীয় আন্তর্জাতিক সংকটের কারণে আমরা কিন্তু ভালোভাবে ব্যবসা করতে পারছি না। সো ভালো ব্যবসা এখানে খারাপ হয়ে যাচ্ছে, ঋণ দিতে পারছে না। আমরা আশা করি বাংলাদেশ ব্যাংক এটি বিবেচনা করে দেখতে পারে, 3 মাসের জায়গায় সাবস্ট্যান্ডার্ডের ডেফিনিশন যদি 6 মাসে নিয়ে যায় সকল ধরনের ঋণের ক্ষেত্রে, নতুন স্কিমটার জন্য না, এক্সিস্টিং যারা আছে তাদের জন্য, তাহলে হয়তো বা আপনারা ব্যবসায়ীরা একটু রিলিফ পাবেন। আর একটু সুধার যেটা সিঙ্গেল ডিজিট, আমরা মনে করি মূল্যস্ফীতি কমাতে হবে জনগণের কথা চিন্তা করে, কিন্তু সাথে সাথে সুধারটা কিভাবে কমানো যায়, কারণ সুধার যদি পারে জিনিসপত্রের দাম তো সবকিছুই বেড়ে যায়, তো ব্যবসাও করা কঠিন হয়ে যায়। সেই সুধারটা সিঙ্গেল ডিজিট আনবে। জি, আশা করি আগের 6-9 মতো সিঙ্গেল ডিজিটে আসবে সুধার ভবিষ্যতে খুব শীঘ্রই, এবং এই ব্যাপারে অবশ্যই বিবেচনা করবেন সরকার। এটা আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করছি আজকে অনুষ্ঠান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।